পরিবারের সমস্ত কাজ যখন একটা মহিলাকে নিজের হাতেই সামলাতে হবে, তাই প্রত্যেকটা মহিলারই উচিত সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো পরিকল্পনা মাফিক গুছিয়ে নেওয়া। আর গুছিয়ে যদি কাজ করা যায় তাহলে দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা বাঁচিয়ে রাখতে পারি। তার জন্য জানতে হবে বেশ কিছু টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মাছ যখন আমরা মানে রান্নার আগে ভাজি তখন খেয়াল করে দেখবে অনেক সময় মাছ যদি নরম থাকে, কিংবা যারা মাত্র সদ্য সদ্য গৃহিণী হতে শুরু করেছে তাদের এই সমস্যাটা বেশি হয় যে মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে যায়। সবার কাছে তো ননস্টিকের যে তাওয়াগুলো হয় বা কড়াইগুলো হয় সেগুলো তো অ্যাভেলেবেল থাকে না। সেগুলোতে কম তেল দিয়ে ভাজতে গেলেও কোনো রকম ভাবে ভেঙে যায় না বা লেগে যায় না, কিন্তু যাদের কাছে এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াই, বা ধরো যারা নতুন নতুন রান্নাঘরে ঢুকেছে কিভাবে কি কাজ করলে গুছিয়ে করতে হবে বুঝতে পারছে না, বা অল্প তেলে যারা মাছ ভাজতে যায় তাদের জন্য একটা ছোট্ট টিপস। এইভাবে মাছ ভাজলে পরে কখনোই কিন্তু মাছটা লেগে যাবে না, যত নরম মাছ হোক কিংবা যত অপটু হাতই হোক না কেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি খুব সামান্য পরিমাণ কিন্তু তেল গরম করে নিয়েছি। প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। নরমাল যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই একটু লবণ দিয়ে ভালো করে তেলের সাথে পুরো কড়াইটাকে যদি মিশিয়ে নিয়ে ভালো করে গরম করে তারপর আমরা মাছ ভাজতে পারি, সেক্ষেত্রে মাছ দেওয়ার সাথে সাথে না উল্টানো যায়, কোনো রকম ভাবে ভাঙে না, কড়াইয়ের গায়ে লেগে যায় না। এই ছোট্ট ছোট্ট টিপস গুলো ফলো করে সারাদিনের কাজগুলোকে করলে পরে আমাদেরই একটু সুবিধা হবে। দেখে নাও পরের টিপস। হঠাৎ করে কোনো অফিসিয়াল কাজকর্মে বলো বা কোনো দরকারি কাগজকর্মে যদি আমাদের এই ধরনের ফটো আঠা দিয়ে আটকাতে হয়, সেক্ষেত্রে একটু মুশকিলে পড়তে হয় কাদের জানো? যাদের ঘরে সবসময় আঠা থাকে না। এবার আঠা যদি না থাকে যে কোনো ডকুমেন্টসে, এই ধরনের ফটোগুলো পাসপোর্ট সাইজ বা যে কোনো কাজ করার জন্য যে আঠা দরকার পড়ে, সেই কাজগুলো করতে গেলে আমাদের ঘরে যদি আঠা না থাকে দৌড়ে গিয়ে দোকানে যেতে হয় আঠা আনার জন্য। একটা দারুণ ছোট্ট টিপস দেবো বন্ধুরা, যেটা করলে কিন্তু কোনো রকম আঠা লাগবে না। তার জন্য নিয়ে নিতে হবে একটুখানি ভাত। ফ্রিজে কম বেশি ভাত থাকে, কিংবা গরম যদি ভাত হয় সেখান থেকে দু এক দানা ভাত নিয়ে নাও। এইভাবে আঙুলের মধ্যে দু এক দানা ভাত নিয়ে ভালো করে এইভাবে নখের সাহায্যে বা আঙুলের সাহায্যে ভাবে চেপে চেপে পেস্ট করে নিয়ে এই পেস্ট করা ভাতটাকে তোমরা কাগজের ওপর বা ফটোর পিছনে এইভাবে আটকে দাও। দেওয়ার পর যদি তোমরা এই ফটোটাকে এই ভাতের আঠা দিয়ে আটকে দিতে পারো, তাহলে বড় বড় নামি দামি ব্র্যান্ডের যে আঠাগুলো হয়, ভালো আঠা, সেই আঠাকেও কিন্তু হার মানাবে এই আঠা। তো দারুণ ভাবে কাজ করবে, যার জন্য দোকান বাজার ছুটে সাথে সাথে গিয়ে আঠা আনার একেবারেই দরকার পড়বে না। দেখো বন্ধুরা, তোমাদেরকে লাইভ আমি প্রমাণ দিলাম, ভাতের আঠা দিয়ে কিন্তু দারুণ ভাবে আমরা যে কোনো ধরনের কাজগুলো করে নিতে পারবো। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমরা অনেক সময় ফ্রিজে বাসি ভাত থাকলে সেটাকে গরম করতে গেলে নাজেহাল অবস্থায় পড়ি। কেন? এইটুকু ভাত গরম করতে গেলে আবার জল দিয়ে ফোটাতে হবে। জল দিয়ে ফোটাতে গেলে একটু নরম নরম হয়ে যেতে পারে, বা ঘাম ঘাম হয়ে যেতে পারে। যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তাদের কোনো রকম সমস্যা হয় না, কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই, অথচ তোমাদের জন্য একটা দারুণ টিপস শেয়ার করবো বন্ধুরা। গ্যাস ছাড়াই সুন্দর মতো কিন্তু তোমরা ভাত, ডাল এরকম বাসি খাবার গরম করে নিতে পারবে। বিশেষ করে অন্যান্য খাবার যদিও বা আমরা কড়াইতে করে গরম করে নিতে পারি, ভাতটা কিন্তু গরম করতে গেলে একটু অসুবিধা হয়। কেন? ভাতটা দ্বিতীয়বার ফোটাতে গেলে সেটা একটু বেশি গলে যায়। তো তার জন্য কি করবো, এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা একদম বাসি ভাত। আর ভাতটাকে একটা ছোট পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। যেহেতু অল্প ভাত আছে তাই এখানে একটা ছোট পাত্র ব্যবহার করেছি। আর তোমরা চাইলে স্টিলের যে এয়ারটাইট কন্টেনার হয় সেটা ব্যবহার করতে পারো। এবার এই ভাতটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা হটপটের মধ্যে বেশ খানিকটা গরম জল। ভালো মতো জলটাকে গরম করে তারপর এই যে পাত্রের মধ্যে ভাতটা রেখেছিলাম সেটাকে ঢাকনা টাইট করে বন্ধ করে এই হটপটের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য। মোটামুটি ৫-১০ মিনিট রাখলেই হবে। এবার বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, এতটা গরম হয়ে গেছে আমি পাত্রটাই ধরতে পারছি না। এবার তোমাদের ভাতটাকে ধরে দেখাবো, ভাত থেকে রীতিমতো ধোঁয়া উঠছে। আর এত সুন্দর মতো গরম হবে যার জন্য কোনো রকম গ্যাস জ্বালানোর দরকার পড়বে না, বা যার জন্য ভাতের জল গরম করে ভাত দিয়ে ফুটিয়ে মার গালার প্রয়োজন পড়বে না, কিংবা মাইক্রোওভেনের দরকার পড়বে না। ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। রান্নাঘরে সবসময় যেন পেঁয়াজের তো রান্না বান্না করেই থাকি। আর রান্নাঘরে যে ছোট ছোট পোকামাকড় গুলো থাকে তাদের কি আমরা পেঁয়াজ দিয়ে তাড়াতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তাদেরকে তাড়ানোর জন্য কিন্তু আমরা পেঁয়াজের ব্যবহার করতে পারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ৪ ভাগের ১ ভাগ পেঁয়াজ। খুব বেশি কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই। আর এই এক টুকরো পেঁয়াজকে এই কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ছোট ছোট কোয়ায় কিন্তু আমি ছাড়িয়ে নিলাম।
এবার এখানে ধরো ৫-৭ টা কোয়া হয়েছে। এটাকে কি করব? তোমরা চাইলে সেফটি পিনের মধ্যে কোয়াগুলোকে বড় যে সেফটি পিন হয় তার মধ্যে কোয়াগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা মালা মতো তৈরি করে নিতে পারো। আমার কাছে বড় সেফটি পিন নেই। তাই কি করলাম? একটা সুই সুতো গেঁথে নিয়ে ফুল যেভাবে মালা গাঁথে ফুল দিয়ে ঠিক সেইভাবে পেঁয়াজের একটা করে এরকম পাপড়ি দিয়ে সুন্দর করে একটু গ্যাপ দিয়ে একটা মালা মতো গেঁথে নেব। আর লাস্টের অংশটা সুতোটা দুটো দিক গিঁট দিয়ে নিয়ে একটা মালা মতো তৈরি করে নেব। বন্ধুরা দারুণ সুন্দর একটা কাজে তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। আর ভাবলেই অবাক হয়ে যাবে যে এই কাজেও কি আমরা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারি? হ্যাঁ বন্ধুরা, বাজার থেকে যখন আমরা কোনো হিট বা কোনো স্প্রে কিনে আনি মশা, টিকটিকি, আরশোলা বা রান্নাঘরে ছোটখাটো পোকা মারার জন্য, তখন কিন্তু সেগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করতে পারি না রান্না চলাকালীন। কেন? সেগুলোর মধ্যে এতটাই কীটনাশক স্প্রে দেওয়া থাকে যেটা কিনা আমরা রান্নাঘরে রান্না-বান্না করার সময় চারিদিক আলগা বা খাবারগুলো আলগা অবস্থায় থাকে। সেই সময় কি স্প্রে করা যায় বলো বন্ধুরা? একেবারেই যায় না। তো তখন যদি আমরা কি করি একটা টিকটিকি বা একটা আরশোলা দেখতে পাই তখন কিন্তু সেটাকে তাড়ানোর ব্যবস্থা করি। তো রান্নাঘরে সবসময়ের জন্য এই ধরনের একটা মালা বানিয়ে তোমরা জানলার ধারে রেখে দাও। দেখবে জীবনেও আর রান্নাঘরের ধারে কাছে টিকটিকি, পোকামাকড়, আরশোলা কোনো রকম পোকামাকড় কিন্তু আসবে না। দারুণ উপকারী টিপস বন্ধুরা করে দেখতে পারো। পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধ সেই গন্ধে কিন্তু রান্নাঘরের ধারে কাছে আর কিচ্ছু আসবে না। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময় এই সমস্যাটা কি আমার মতো তোমাদেরও হচ্ছে? যে একসাথে ফ্যামিলির প্রত্যেকের ব্রাশগুলো যদি নিয়ে থাকি তাহলে কি হচ্ছে? খুঁজে পেতে অসুবিধা হচ্ছে না হয়তো যখন দরকার একবারে সমস্তটা ব্রাশ খুঁজে পাওয়া গেল একবারে নিলে। কিন্তু আরেকটা সমস্যা কি হচ্ছে? প্রত্যেকটা ব্রাশ কিন্তু একসাথে লেগে থেকে একেকজনের জার্মস, ইনফেকশন সবকটা ব্রাশের সাথে মিলেমিশে যাচ্ছে। সেটা কিন্তু একেবারেই উচিত না। কেননা এটা একটা ওরাল জিনিস। তাই ওরাল জিনিস সমস্তটা পার্টিকুলার ভাবে আলাদা নেওয়াই কিন্তু মানে সেপারেট ভাবে নেওয়াই কিন্তু ভালো। তো আলাদা নিতে গেলে খুঁজে পেতে মুশকিল, আলাদা নিতে গেলে আমাদের লাগেজ বেড়ে যাবে। তো কি করব? এই ধরনের প্লাস্টিকের একটা গ্লাভস নিয়ে নেবে। যার মধ্যে ৫ টা আঙুল ভাগ করা থাকবে। যদি তোমাদের কাছে ফ্যামিলি মেম্বার বেশি হয় ২-৩ টে গ্লাভসের মধ্যে ভরে নিতে পারো। কিংবা আমার মতো যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা একটা গ্লাভসেই করে নিতে পারবে। ৪ টে গ্লাভসের আঙুলের মধ্যে ৪ টে ব্রাশ ভরে নাও। আরেকটা যে খালি আঙুল রয়েছে তার মধ্যে ছোট্ট একটা এরকম কলগেটেড টিউব ভরে নাও। এবার দেখো বন্ধুরা প্রত্যেকটার যদি আমরা আঙুলগুলোকে রোল করে এভাবে মুড়ে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে পেঁচিয়ে ব্যাগের এক কোনায় রেখে দিই তাহলে সমস্তটা কিন্তু একসাথেই থাকছে, খুঁজে পেতে অসুবিধা হবে না। সব থেকে বড় কথা কিন্তু একটার জার্মস বা একটার ইনফেকশন একটার সাথে মিশবে না। ভালো আইডিয়া, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তখন এই সমস্যাটাও হয়ে থাকে যে হ্যান্ড ওয়াশ বা সাবান যেগুলো আমরা হাত ধোয়ার কাজে ব্যবহার করি সেগুলো ক্যারি করতে ভীষণ অসুবিধা হয়। কেননা এত বড় জিনিসগুলো ক্যারি করতে গেলে আমাদের একটু মুশকিলের মধ্যে পড়তে হয়। তাই জন্য আমরা কি করি? পেপার সোপ ব্যবহার করি। যাতে হাত ধোয়ার কাজটা অন্তত করে নিতে পারি। কিন্তু যার দাম কিংবা বাজারে না গিয়ে যদি এগুলো আমরা ঘরে বানিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। কেননা জানি না পেপার সোপের মধ্যে কি সোপ দিচ্ছে বাচ্চারা সেটা হাইজিন মেইনটেইন হবে কিনা বা বাচ্চারা ব্যবহার করলে তাতে কোনো রকম অসুবিধা হবে কিনা। তাই ঘরেই কিন্তু আমি সবসময়ের জন্য বানিয়ে নিই। নিয়ে নিয়েছি একটা ন্যাপকিন। এই ৪ ভাঁজ করা ন্যাপকিনের মধ্যে ১ চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ দিয়ে দাও। ১ চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশকে ভালো করে চারিদিকে এভাবে স্প্রেড করে ৫ থেকে ১০ মিনিট কড়া রোদে রাখো কিংবা পাখার হাওয়ায় শুকিয়ে নাও। শুকিয়ে গেলে কি করবে? এরকম ভাবে ভাঁজ করে দেবে। ৩-৪ টে এভাবে রোল করে ভাঁজ করে নাও। দারুণ ইউজফুল একটা টিপস তোমাদের জন্য কিন্তু বন্ধুরা যারা বাইরে ট্রাভেল করছো বা বাইরে কোথাও যাচ্ছ তোমাদের জন্য কিন্তু দারুণ কাজে দেবে। বড় সাবান বা বড় হ্যান্ড ওয়াশের যে বোতল সেগুলো কিন্তু ক্যারি করার একেবারেই দরকার নেই। এবার দেখো রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পর এই কাগজটাকে আমি ছোট টুকরো করে ৭-৮ টা ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো বা এর থেকে বড় করলেও সমস্যা নেই। সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এইভাবে যদি বেশ খানিকটা বানিয়ে নিয়ে যাও তোমরা নিশ্চিন্তে থাকবে কোন রকম হাত ধোয়ার জন্য আলাদা করে সাবান, শ্যাম্পু ব্যবহার করতে হবে না। এবার এটাকে আমি ভরে নিচ্ছি ছোট্ট একটা এরকম একটা এয়ারটাইট কন্টেনারে। আর এই কন্টেনারটা রেখে দেবো আমার সাইড ব্যাগের যেকোনো এক কোণায়। এবার এই যে এখান থেকে কাগজটা নিলাম, এই কাগজটা নিয়ে যদি এইভাবে আমরা হাত ধুয়ে নিই খাওয়ার আগে কিংবা আমরা টয়লেটে যাওয়ার সময় যদি এইভাবে হাত ধুয়ে নিতে পারি, দেখছো বন্ধুরা কোনো রকম পেপার সোপ লাগবে না বাজার থেকে কিনতে। দারুণভাবে কাজ দেবে এই ঘরে বানানো পেপার সোপ যার জন্য একটা পয়সাও আমাদের খরচা হবে না। আর এত সুন্দরভাবে হাইজিন মেইনটেইন করে আমাদের হ্যান্ড ওয়াশ করা হয়ে যাবে যে তোমরা ধারণা করতে পারবে না। আশা করছি এই ছোট্ট টিপস গুলো তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো চলো দেখে নাও পরের টিপস। আমরা প্রত্যেকবার টয়লেট ব্যবহার করার পর
ফ্ল্যাশ তো করছি। বাড়িতে যদি বয়স্ক বা বাচ্চারা থাকে তারা কি ঠিকঠাক মতো ফ্ল্যাশ করে টয়লেটটা পরিষ্কার করতে পারছে? কিংবা অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক মতো টয়লেট আমরা ঘষে মেজে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরেও হয়তো জীবাণুমুক্ত করতে পারছি না। কিংবা হয়তো দেখা যায় বারবার ২ দিন ৩ দিন বাদে বাদে আমরা টয়লেট ঠিকমতো পরিষ্কার রাখতে পারছি না। তাদের জন্য দারুণ একটা টিপস। আর এটা কিন্তু প্রত্যেকের করা দরকার। সেটা হোক বাংলা প্যান কিংবা ইংলিশ প্যান। যে প্যানই হোক না কেন তোমরা দারুণভাবে কাজ দেবে এই টিপসটা ফলো করলে। তার জন্য নিয়ে নিতে হবে একটা এক্সপায়ারি ডেট মেডিসিন। আমাদের ঘরে এমার্জেন্সি পারপাস বেশ কিছু মেডিসিন আনা থাকে যেটা কিনা এমার্জেন্সি পারপাস। আর সেটা যদি এক্সপায়ারি ডেট হয়ে যায় তাহলে সেগুলো ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে সেখান থেকে একটা মেডিসিন নিয়ে এরকম ভারী কিছুর সাহায্যে এভাবে একটুখানি গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করে রাখা মেডিসিনটাকে এক সাইডে রেখে এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ জল। জলটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে টয়লেটের যেকোনো একটা মগের মধ্যে বা যেই সমস্ত পাত্রগুলো আমাদের দরকার নেই সেই পাত্রের মধ্যে তোমরা এই গরম জলটাকে ঢেলে নেবে। আর এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ে করে রাখা এক্সপায়ারি ডেট মেডিসিন। সেটা যেকোনো ধরনের মেডিসিন হতে পারে। এবার এই মেডিসিনটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে আবার বাড়িয়ে নিলাম। এবার যদি প্রত্যেকদিন আমরা একবার করে নিয়ম করে এই জলটাকে কোমোডের মধ্যে দিয়ে তারপর ভালো করে ফ্ল্যাশ করে দিতে পারি, তাহলে টয়লেটটা কিন্তু ডিসইনফেক্টেড হচ্ছে। মোট কথা আমাদের টয়লেট কিন্তু দরকার ডিসইনফেক্টেড। আর সেটা কিন্তু কোন রকমভাবে হারপিক বা নানান জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করার পরেও বা ঠিকঠাক যদি ফ্ল্যাশ না করতে পারার কারণেও যদি ডিসইনফেক্টেড না হয় তাতে কিন্তু ইনফেকশন বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই এইভাবে যদি প্রত্যেকবার বা প্রত্যেকদিন একবার করে আমরা নিয়ম করে মেডিসিন দিয়ে টয়লেটটাকে জীবাণুমুক্ত করে নিতে পারি, এটা অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।